JNVST 2025 আমরা পার করে এসেছি। তো এবার স্বভাবত কারণেই সবার মনে একটা প্রশ্ন, যে আমাদের যে কুইক এল চ্যানেলে আমরা যে উত্তরপত্র দিয়েছি, সেই উত্তরপত্রের ভিডিওতে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হয়েছে কোনটার উত্তর কি হবে। তো সেইটার সাথে মিলিয়ে অনেকে বলছে, স্যার আমার দুটো ভুল, আমার একটা ভুল, আমার তিনটে ভুল, চারটে ভুল, পাঁচটা ভুল, ছটা ভুল, সাতটা ভুল, আটটা ভুল, নটা ভুল, 10টা ভুল। আমি 10টা পর্যন্ত ভুল হয়েছে এমন ক্যান্ডিডেটদেরকে ছাড়পত্র দিচ্ছি, যে তোমাদের চান্স হতে পারে এবং তোমরা পাশ করে লিস্টে নাম তুলতে পারো। তবে এ কথা ভাবলে চলবে না যে আমার 10টা ভুল গেছে এবং আমি কনফার্ম যে আমি পাশ করছি, এটা ভাবলে চলবে না। তো এবার অনেকের কথা হচ্ছে যে স্যার, কাট অফ নম্বর কত, এবছরের কাট অফ নম্বরটা কত? তো কাট অফ নম্বর জেনারেলে আমি ধরে নিলাম 70, আর 65 ধরে নিলাম বা 60 ধরে নিলাম। তাহলে এই যে যে কাট অফ, এটা জেনারেল, এটা SC ST ধরলাম বা OBC ধরলাম, এটা ST ধরলাম, এরকম আমি ধরে নিলাম। তো এবার ভাবুন, এই যে কাট অফ নম্বরটা, এই কাট অফ নম্বর পর্যন্ত তো আমি যাইনি। আমি কোন পর্যন্ত নেমেছি? 10টা ভুল, অর্থাৎ 10টা ভুলে 12.5, 12.5 এই পর্যন্ত ভুল আমি ধরেছি। তাহলে 100 থেকে 12.5কে বিয়োগ করলে কত থাকছে? 5 থাকছে, 3 থাকছে, 83, তাই তো? এই সরি, 87.5 আমি ধরছি। তো আমি ধরে নিলাম, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে কেউ 85% পেয়েছে। এই পর্যন্ত আমি ধরে নেব যে সুযোগ হওয়ার সম্ভাবনা তাদের থেকেই যাচ্ছে। এর থেকে নিচে যদি কেউ নম্বর ক্যারি করে, তাহলে তার পাশ করার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তো যাদের 10টা পর্যন্ত ভুল হয়েছে, তারা আজকের ভিডিওটি ভীষণ মনোযোগ সহকারে দেখো। আমার সামনে খোলা রয়েছে জওহর নবোদয় বিদ্যালয়া যে সমিতি, তার সিলেকশন টেস্টের 2025-এর তাদের প্রসপেক্টাস খোলা রয়েছে, যেটা ফর্ম ফিল আপের আগে পাবলিশ করে নবোদয় বিদ্যালয় সমিতি। তো এইবার এইখানে প্রসপেক্টাস আমরা দেখতে পাচ্ছি। আমি নিজের কথা বলবো না, আমি তাদের কথা বলবো। তো এবার 10টা পর্যন্ত ভুল হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার 10টাই ভুল হয়েছে, আমি চান্স পেয়ে যাব, এইটা যদি বুঝতে হয়, ভালো করে বুঝতে হবে। এটা স্টুডেন্ট তোমরাও বুঝে নাও, গার্জিয়ানদের বলছি আপনারাও বুঝে নেবেন, খুব মনোযোগ সহকারে ব্যাপারটা বুঝবেন। এখানে দেখুন কি বলেছে, রিজার্ভেশন অফ সিটস, সিটের রিজার্ভেশন কেমন থাকে, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমি প্রতি বছর পরীক্ষার পরের দিনই আপলোড করে দিই, এবছর দেরি করলাম। এবছর দেরি করেছি কারণ বিষয়টাকে একটু থিতিয়ে যাক, তা না হলে পরীক্ষার পরপরই সবার মন চঞ্চল থাকে, বিষয়টা বুঝতে পারে না। আজকে আমি এই ভিডিওটি সকলের উদ্দেশ্যে তৈরি করছি, যাতে বিষয়টাকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করে। যে আমার 10টা ভুল গেছে, বা কেউ বলবে স্যার আমার 11টা ভুল গেছে বা 12টা ভুল গেছে, আমার কি চান্স হবে? কেউ প্রশ্ন করবে স্যার আমার মাত্র 3টে ভুল গেছে, তাহলে কি আমার চান্স হবে? সব প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবে। তোমরা একটু মন দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করো। রিজার্ভেশন ব্যাপারটাকে আমাদের বুঝতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ম্যাটারটা রয়েছে। তো এইবার আমাদের আসতে হবে যে রিজার্ভেশনের ব্যাপারটা বোঝার আগে আমাদের এই 2025 সালের জেএনভিএসটি এর আমরা কি করছি, যে কত কত পেলে কত পেলে সে পাশ করে যাবে, কত পেলে সে পাশ করে যাবে, এটাই তো। এটা হচ্ছে আমাদের আজকে মুখ্য আলোচ্য বিষয়। তো এবার দেখতে হবে যে একটা জেলা একটা জেলা থেকে চান্স পায় কতজন? 80 জন চান্স পাবে, এর বেশি তো চান্স পাবে না। পরীক্ষা দেবে কতজন? 4,000 ক্যান্ডিডেট, অথবা কখনো কখনো 5,000 ক্যান্ডিডেট আমরা দেখতে পাবো। তাহলে এই 4-5 হাজার ক্যান্ডিডেটের মধ্য থেকে 80 জনকে জেলাতে নেওয়া হবে, একটা জেলাতে মাত্র 80 জনকে নেওয়া হবে। এবার দেখা গেল যে এই 80 জন
একটা ব্লক, আমি ধরে নিলাম উত্তর চব্বিশ পরগনার একটা ব্লক, সেই ব্লকটার নাম কি? ব্লকটার নাম হচ্ছে গাইঘাটা। এই গাইঘাটা ব্লক থেকে 80 জনকে নেওয়া হবে, তার মধ্যে 90 জন, 90 জন 100 পেয়ে গেছে, 100 নম্বর পার্সেন্টেজ, 100ই তারা পেয়ে গেছে। তাহলে এই 80 জনকে কিভাবে নেবে? 100 নম্বর পেয়েছে 90 জন, তাহলে তো হিসাব অনুযায়ী 90 জনকে সুযোগ করে দিতে হবে। আবার হাবড়া ব্লকে, দেখা গেল 20 জন বা 30 জন বা 25 জন তারা 100% নম্বর পেয়ে গেছে। আবার ওইদিকে দেখা গেল, আরেকটু দূরে চলে গেলাম আমরা, সেটা কি? সন্দেশখালি। আমাদের সন্দেশখালি থেকে 20 জন 98 দশমিক ওই 98.75 এত নম্বর পেয়ে গেছে 20 জন। তাহলে তো 90 জন আরো 25 জন আরো 20 জন, এই সবাইকেই তো চান্স করাতে হয় হিসাব মতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে 85 পেয়েছে একটা স্টুডেন্ট, তাকেও আমি বলবো যে তুমি সুযোগটা পেতেও পারো, তুমি সুযোগটা পেতেও পারো, তোমার হতাশ হবার কিছু নেই। এই গাইঘাটা ব্লক যেটার কথা আমি বলছি, এই গাইঘাটা ব্লকে এই 90 জন 100 পেয়েছে, তাহলে এই 90 জন চান্স পেয়ে যাবে। এবার হাবড়াতে আবার 25 জন, তাহলে এরাও চান্স পেয়ে যাবে 115 জন। আবার 20 জন সন্দেশখালিতে একটা ভুল করেছে, তারাও চান্স পেয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 135 জন চান্স পেয়ে যাচ্ছে। আমি কি 85-তে চান্স পাবো? একটা প্রশ্ন চিহ্ন আমাদের মনে থেকেই যাচ্ছে। তো আমি বলবো যে কেউ হতাশ হবে না, হতাশ হবার কোনো জায়গা নেই। তুমি 85 পেয়েও চান্স পেতে পারো। কিভাবে পেতে পারো, এই জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে ব্লক, আমি একটা কথার উল্লেখ করলাম ব্লক, আর একটা কথার উল্লেখ করলাম কি? রিজার্ভেশন বা সংরক্ষণ। সংরক্ষণ, এই যে যে দুটো কথা বলছি, এই দুটো কথার মধ্যে লুকিয়ে থাকে যে তুমি 85-তে চান্স পাবে, আবার তুমি 90-তে চান্স পাবে না। এটা ডিপেন্ড করবে কিসের উপর? ডিপেন্ড করবে ব্লকের উপর, ডিপেন্ড করবে সংরক্ষণের উপর, ডিপেন্ড করবে। 85 পেয়েও তুমি চান্স পেয়ে গেছো, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? সেটা ডিপেন্ড করবে তোমার ব্লকের উপরে, তোমার সংরক্ষণের উপরে। এই যে দুটো বিষয়বস্তু রয়েছে, এই দুটো 100% ইম্পর্টেন্ট বিষয়, এটাকে আমাদের ভালো করে বুঝে নিতে হবে। তাহলে আমরা যাব যে এইখানে আমাদের রিজার্ভেশনের কথাটা কি বলেছে। তার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, যেসব স্টুডেন্টসরা পাস করে যাচ্ছ, এইরকম আশা রাখছো আজকের ভিডিওটা শেষ করার পরে, তাদের জন্য থাকছে নবোদয় স্কুলে গেলে পুরোটাই 100% ইংরাজিতে পড়াশুনো করতে হবে। সেখানে গিয়ে কি কি অসুবিধায় পড়বে পরবর্তী ভিডিওতে আমি জানাবো। তার আগে আমাদের রেজাল্ট আউট পর্যন্ত যে স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশের একটা আমরা কোর্স করাচ্ছি, সেই কোর্সটা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, চালু হবে। সেই কোর্সটা বুকিং চলছে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ওই গ্রুপে অ্যাড হয়ে যাও। আর কি, যাদের মনে হচ্ছে যে আমি চান্স তো নাও পেতে পারি, আমার তো 80% উঠছে, তো সম্ভাবনা কম, তাহলে ক্লাস সিক্সের জন্য আমরা অল সাবজেক্ট 3টে টিচার, এবং সপ্তাহের প্রতিদিন রবিবার বাদ দিয়ে সকাল এবং বিকেলে আমাদের ক্লাস শুরু হবে, সেটাও 1 ফেব্রুয়ারি থেকে চালু হবে। তার জন্য আমাদের আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকছে, গ্রুপে যুক্ত হয়ে যাও। কিছু ডেমো ক্লাস দেখানো হবে, তারপরে আমরা ক্লাস চালু করব 1 ফেব্রুয়ারি থেকে। তোমাদের যদি মনে হয় যে আমার নিজের স্কুলে ভালো রেজাল্ট করব, সেখানেও পড়তে পারো। যদি মনে হয় আমি নবোদয় স্কুলে যাব, তাহলেও কিন্তু তোমাকে এই স্পোকেন ইংলিশের কোর্সটাকে কমপ্লিট করে যেতে হবে। তাহলে তুমি ওখানে গিয়ে অনেক সুযোগ সুবিধা পাবে। জেএনভিএসটি 2025, প্রতিটা জেলা, একটা জেলা থেকে 80 জনকে নেওয়া হবে বাই 4000 থেকে 5000 ক্যান্ডিডেটস।
এই 4 থেকে 5 হাজার ক্যান্ডিডেট থেকে 80 জনকে চয়েস করা হবে। তার মধ্যে একটা কথা বলা হয়েছে সংরক্ষণ, আমি একটু আগেই বললাম যে সংরক্ষণ। আর একটা কথা বলা হয়েছে ব্লক। এই দুটো বিষয়কে বুঝবে। এই ভিডিওটা এই পর্যন্ত দেখার পরে স্যার আমি এত পেয়েছি, পাস হবে কি না জানান, এই কথাটা কেউ বলবেন না। আমি বারবার বলছি যে ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করুন। প্রতি বছর আমি বোর্ডে বোঝাই, আজকেও ভালো করে বোর্ডে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখে নিন, সংরক্ষণে যাব। সংরক্ষণে বলছে যে অ্যাটলিস্ট 75% অফ সিটস ইন আ ডিস্ট্রিক্ট আর ফিল্ড বাই ক্যান্ডিডেটস provisionally selected from rural area of the district. The remaining seats are open, which will be filled from urban and rural area candidates of the district on the basis of merit. বেশ, এই কথাটার অর্থটা আমাদের বুঝতে হবে যে এই যে সংরক্ষণ যেটার কথা বলা হচ্ছে, এটা 75%, একদম 75%, অর্থাৎ 80 জনের মধ্যে 75% অর্থাৎ 60 জন, 60 জন অ্যাটলিস্ট কথাটা বলেছে গ্রাম থেকে, অর্থাৎ পঞ্চায়েত এলাকা থেকে। বলবেন স্যার গ্রাম শহর কিভাবে বুঝবো? যেখানে পঞ্চায়েত, যে স্কুলটা পঞ্চায়েত এলাকাতে অবস্থিত, 60 জনকে মাস্ট পঞ্চায়েত থেকে নেওয়া হবে। আচ্ছা, বাকি যে 20 জন থাকলো, এই 20 জন তাহলে কি শহর বা পৌরসভা থেকে পাবে? যাদের স্কুলটা পৌরসভার মধ্যে, কারা পৌরসভার মধ্যে পড়ছে, কারা পঞ্চায়েতের মধ্যে পড়ছে, এই বিষয়গুলো আমি বলেছি, আরো একবার বলে দিচ্ছি। ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এই 3টে ক্লাসের পুরোটা, সম্পূর্ণটা তাকে পঞ্চায়েতের স্কুলে পড়তে হবে। স্কুলটা যেখানে অবস্থিত সেটা পঞ্চায়েতের মধ্যে থাকতে হবে। এবার বলছে যে অনেকে, স্যার 3তে 1 মাস পৌরসভার মধ্যে পড়েছিল, হবে না, তাহলে সে পৌরসভার মধ্যে গণ্য করবে। একটা ক্লাস পৌরসভায় পড়েছিল, তাহলেও পৌরসভা। 3, 4 পৌরসভায় পড়েছে, 5 তো পঞ্চায়েতে পড়ছে, তাহলে তো পঞ্চায়েত হবে না, সেক্ষেত্রে পৌরসভা হবে। তাহলে পৌরসভার মধ্যে 20 জনকেই কি নেওয়া হবে? না, সে কথাটা বলেনি, সে কথাটা বলেনি, বলেছে অ্যাটলিস্ট 75%। আর এই যে 25% থাকছে না, এটা মেরিট লিস্ট অনুযায়ী, মেরিট অনুযায়ী দেখা গেল যে গ্রাম থেকে, গ্রামের অঞ্চল বা রুরাল, গ্রাম থেকে 5 জন মেরিট লিস্টে এগিয়ে আছে, আর 15 জন, আর যে 15 জন সেটা শহর থেকে এগিয়ে আছে। তাহলে কিন্তু গ্রাম থেকে 5 জনকে নিয়ে নেবে, শহর থেকে 15 জনকে নেবে, অর্থাৎ গ্রাম থেকে 65 জন হয়ে গেল, এখান থেকে 15 জন হয়ে গেল, গ্রাম থেকে 66 জন, এখান থেকে 14 জন, গ্রাম থেকে 67 জন, এখান থেকে 13 জন, গ্রাম থেকে 64 জন, এখান থেকে 16 জন, গ্রাম থেকে 61 জন, এখান থেকে 19 জন। এরকম যে কোনো একটা হতে পারে, এর মধ্যে যে কোনো একটা হতে পারে, সেটা যে হবেই হবে এইরকম কোনো গ্যারান্টি কিন্তু দিচ্ছে না। তাহলে বলছে, এইখানে যে কথাটা বলছে, কথাটার মিনিং হচ্ছে যে 60 জনকে নেবেই নেবে গ্রাম থেকে। তারপরে পৌরসভার মধ্যে যে 20 জন, সেই 20 জন 20 জনই পৌরসভা হতে পারে, অথবা পৌরসভা থেকে 19 জন হতে পারে, 18 জন নিতে পারে, 17 জন নিতে পারে, 16 জন নিতে পারে, 15 জন নিতে পারে, 14 জন নিতে পারে, 13 জন নিতে পারে, 12 জন নিতে পারে, 11 জন নিতে পারে, 10 জন নিতে পারে, 9 জন নিতে পারে। কতজন নেবে এটা মেরিটের উপর ডিপেন্ড করবে। এবার গ্রাম থেকে যেটা নেওয়া হচ্ছে, এই গ্রাম থেকে নেওয়াটা, এটা কিন্তু গ্রাম থেকেই নেবে এবং 60 জনকেই নেবে। এবার দেখা গেল গ্রাম থেকে কম নম্বর পেয়েছে, শহরে বেশি নম্বর পেয়ে গেছে, তাহলে তো শহরে 21 জন হয়ে যাবার কথা, সেটা কিন্তু কোনোদিন করবে না। অ্যাটলিস্ট 75% তো নেবেই নেবে গ্রাম থেকে, তারপরে শহরের জন্য ওপেন সিট থাকছে। এই যে ওপেন সিট কথাটার অর্থ হচ্ছে কি, হচ্ছে গ্রাম থেকে এবং শহর থেকে, দুই জায়গা থেকেই কিন্তু স্টুডেন্ট নেওয়া হবে। শহর থেকে যেতে পারে কতজন? ম্যাক্সিমাম 20 জন। গ্রাম থেকে এখানেও কিন্তু ম্যাক্সিমাম 20 জন যেতে পারে। অর্থাৎ গ্রাম থেকে ম্যাক্সিমাম 20 জন যদি এখানে চলে যায়, তাহলে তো শহর থেকে একজনও হবে না। এটা হয় না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। শহরের সবাই ভয় পেয়ে যাচ্ছ, না দরকার নেই। ওপেন সিট, শহর থেকেও তুমি আসতে পারো, গ্রাম থেকেও আসতে পারো, কিন্তু এই 60 জন এরা গ্রাম থেকে যাবেই যাবে। তাহলে আমরা
শহর এবং গ্রামের সংরক্ষণটা বুঝে গেলাম। এবার যাব পরবর্তী যে পার্টটা, সেটাতে যাব। বির আগে কি বলছে? রিজার্ভেশন অফ সিটস ইন ফেভার অফ ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল্ড কাস্ট অ্যান্ড শিডিউল্ড ট্রাইব is provided in proportion to their population in the district concerned, provided that in no number district such reservation will be less than national average 50% of SC and 7.5% of ST, but subject to maximum of 50% for both the categories SC and ST taken together. These reservations are interchangeable if qualified candidates in any of the categories are not available and over and above the candidates provisionally selected under open merit। এই জায়গাটা আমাদের বুঝতে হবে এবার, যে এসসি এবং এসটি ক্যাটাগরির মধ্যে যে সকল স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তাদের সেই এলাকার জনসংখ্যার জনসংখ্যার মধ্যে এসসি এবং এসটি এই দুটো ক্যাটাগরির স্টুডেন্টের সংখ্যা কত বেশি, বা সেখানকার পপুলেশন জনসংখ্যার মধ্যে কত পার্সেন্ট আছে তার উপর ডিপেন্ড করে এই এসসি এসটি সংরক্ষণ থাকবে। মেরিট লিস্ট অনুযায়ী এদের মধ্যে থেকে দেখা যাবে যে 15% এসসি, মিনিমাম 7.5% এসটি, তাহলে 22.5% এদের কিন্তু নেওয়া হবে। তাই তো বলেছে এখানে, দেখো এখানে কি বলেছে, এখানে 15 অ্যান্ড 7.5, এই যে যে 22.5%, এটা কিন্তু অ্যাটলিস্ট সংরক্ষণ থাকবে। সেটা কিরকম থাকবে? এটা থাকবে গ্রাম থেকে যে 60 জন, তার মধ্যে শহর থেকে যে, বা শহর বা গ্রাম যাই হোক না কেন, তার মধ্যে যে 20 জন, এই 20 জন শহর থেকে, এখানে লিখে দিই ওপেন, ওপেন থেকে যে ওপেন যে 20 জন, এই 20 জনের মধ্যে কিন্তু এই 22.5% রিজার্ভেশন থাকছে মিনিমাম। এরপরে যদি সেখানকার জনসংখ্যা বেশি হয়, তাদের রেজাল্ট ভালো হয়, তাহলে 50% কিন্তু এখান থেকেই নিয়ে নিতে পারে। অর্থাৎ কোনো একটা জেলায় এসসি এসটি সম্প্রদায় থেকে যদি বেশি পরিমাণে ভালো রেজাল্ট এসসি এসটি সম্প্রদায়ের মধ্যে থেকে করে, তাহলে গ্রাম থেকে 30 জন চলে যেতে পারে এবং ওপেন সিট থেকে 10 জন চলে যেতে পারে, অর্থাৎ 40 জন ম্যাক্সিমাম কিন্তু এই রিজার্ভেশনের কোটায় চলে যেতে পারে। যদি কিনা যদি কিনা দেখা যায় এসটি সম্প্রদায় থেকে বেশি ভালো রেজাল্ট করেছে, এসসি থেকে কম ভালো রেজাল্ট করেছে, তাহলে এখানে বেশি, এই জায়গাটা আমি লাল কালি দিই, এখানে বেশি এখানে কম, বা এসসি থেকে বেশি এখান থেকে কম, দুটো মিলিয়ে কিন্তু 50% পর্যন্ত উঠে যেতে পারে। 15% তো মিনিমাম, তারপরে দেখা গেল যে এখান থেকে 18% নিয়ে নিল, আবার এখান থেকে 7.5% তো মিনিমাম, এখান থেকেও 18% নিয়ে নিল, বা এখান থেকে 19% নিয়ে নিল, বা এখান থেকে 20% নিয়ে নিল, বা এখান থেকে 30% নিয়ে নিল, বা এখান থেকে, এখানে 18% ছিল এসসি আর 32% নিয়ে নিল এসটি। যদি সেখানকার পপুলেশন বেশি হয়, মেরিট লিস্টে স্টুডেন্ট এসটি সম্প্রদায় থেকে বেশি নেওয়া, তাহলে এটা হতেই পারে। বা এসসি থেকে নেওয়া হলো 30%, এখান থেকে 20%, এরকমও নিয়ে নিতে পারে। ইন্টারচেঞ্জ হতে পারে, এটা বেশি এটা কম, এটা কম এটা বেশি, এইভাবে কিন্তু তারা নিতে পারে। তাহলে 22.5% থেকে শুরু করে 50%, 22.5% থেকে শুরু হবে, আর 50% পর্যন্ত কিন্তু মেরিট লিস্ট অনুযায়ী তাদেরকে নেওয়া হবে। এই সব কথাগুলো কিন্তু আপনাদের কাছে পুরো মিনিংলেস হয়ে যাবে আমি যখন এই জায়গাটায় আসব। এই পর্যন্ত আসা পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করুন, যে 22.5% থেকে 50% পর্যন্ত সংরক্ষণ থাকতে পারে কাদের জন্য? এসসি এবং এসটি, এই দুটো সম্প্রদায়ের জন্য। এবার আমরা চলে যাব পরবর্তী যে পার্টটা রয়েছে, 27% রিজার্ভেশন শ্যাল বি প্রোভাইডেড টু দ্য ওবিসি। ওবিসি ক্যাটাগরির জন্য এইখানে কিন্তু
মানে 27% রিজার্ভেশন থাকছে। কোনটা? অ্যাজ পার সেন্ট্রাল লিস্ট। এই জায়গাটা আমি ভালো করে বুঝিয়ে দিই। ও, বি, সি এদের জন্য 27% একদম রিজার্ভেশন থাকবে। তাহলে সেটা গ্রাম থেকে যারা আসবে এবং শহর বা ওই শহর বলা যাবে না, এটা এটা ওপেন বলতে হবে। ওপেন মানে থাকবে। এখান থেকে 27%, এখান থেকেও 27%, অর্থাৎ টোটালের উপরে 27% ওবিসি ক্যাটাগরির জন্য কিন্তু সংরক্ষণ থাকছে। সেটা গ্রামে বাড়ি হলে, গ্রামের স্কুল যদি হয় তাহলে গ্রামের স্কুল অনুযায়ী, মেরিট লিস্ট অনুযায়ী 27%-এর মধ্যে নাম্বার অনুযায়ী এখানে ঢুকবে। ওপেন সিটের মধ্যে যারা ঢুকছে তারা এখানে ঢুকে যাচ্ছে। সেটা ওবিসি হলে হবে। এইবার ওইখানে 50% পর্যন্ত নিতে পারে, এখানে 27% মাস্ট, তারা নিয়েই নেবে ওবিসি সম্প্রদায়ের মধ্যে। এইটাও বুঝে নেওয়ার পরে আবারও আমি বলছি, যখন এই মেরিট লিস্ট অনুযায়ী কোনো একটা জেলাতে পরপর পরপর কি নামবে, পরপর পরপর কি নামবে না, ব্লকের কনসেপশনটা আগে আনতে হবে। সেইটা যাওয়ার আগে আপনারা একটু ধৈর্য ধরে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমরা ওবিসিটা বুঝে নিলাম, এবার চলে যাব আমরা ডি অপশনে। মিনিমাম 1/3 অফ দ্য টোটাল সিটস আর ফিল্ড বাই গার্লস। দেখেছেন এই জায়গাটা কি বলেছে? এই জায়গাটাকে ভালো করে পড়ে নিন। পড়ে নেওয়ার পরে আমরা এখানে চলে আসব যে টোটাল যে 80 জন রয়েছে নেওয়া হবে, তার মধ্যে শহর বলবো না, আমি বলবো রুরাল, আর আরবান। আমি এক কাজ করে আরবানও বলবো না, আমি গ্রাম বা পঞ্চায়েত বলবো আর ওপেন বলবো। এই তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে 1/3, 1/3, এখান থেকেও 1/3। এই 1/3 রিজার্ভেশন থাকবে মেয়েদের জন্য। মেয়েদের জন্য রিজার্ভ করা থাকবে। এবার দেখা গেল যে একটা মেয়ে 86 পেয়েছে আর একটা ছেলে 87 পেয়েছে। তাহলে এই রিজার্ভেশন কোটার মধ্যে মেয়ে একটা কম আছে, এই ছেলেটা বেশি পাওয়া সত্ত্বেও এই মেয়েটাকে তখন কিন্তু নিয়ে নেওয়া হবে। আবার দেখা গেল যে একটা মেয়ে 86 পেয়েছে, সে হচ্ছে মানে এখানে 1/3 নেওয়ার পরে এখন একটা মেয়ের নম্বর 86 আছে, আর তার কাছাকাছি কোনো ছেলেই নেই। ছেলেটা আছে কত? 90%-এ রয়েছে, 90 পেয়ে রয়েছে। তাহলে কি অনেক বেশি নম্বর পাওয়ার জন্য এই ছেলেটাকে নেওয়া হবে না? রিজার্ভেশনের মধ্যে তো এই মেয়েটাই যাবে, 86 পাক আর 85 পাক। 90 পাওয়া সত্ত্বেও এই ছেলেটা কিন্তু রিজার্ভেশনে ঢুকতে পারছে না। এইখানে 1/3 ফুলফিল হয়ে যাক আগে। হয়ে যাবার পরে তারপরে যে 2/3 থাকছে, এই 2/3-এর মধ্যে তখন ছেলেদেরকে এবং মেয়েদেরকে, আমার এই 1/3 রিজার্ভেশন মেয়ে হয়ে গেল, বাকি 2/3 এটা কি সবই কি ছেলেদের নেওয়া হবে? এটাও একটা প্রশ্ন, সবই কি ছেলেদের নেওয়া হবে? না, এর মধ্যে মেরিট লিস্ট অনুযায়ী এবার আসবে। এবার আসবে যে 86 পেয়েছিল একটা মেয়ে, এবার একটা মেয়ে 87 পেয়েছে, একটা ছেলে 88 পেয়েছে। অবশ্যই এই ছেলেটা যাবে এবার এই 2/3-এর মধ্যে। এই 1/3-এর মধ্যে কিন্তু ছেলেটা 90 পেলেও ঢুকতে পারছে না, একটা মেয়ে 85 পেয়েছে, একটা ছেলে 90 পেয়েছে। এই রিজার্ভেশনের মধ্যে মেয়েটা আগে যাবে। এর পরবর্তী যে পার্টটা রয়েছে 2/3, এখানে কিন্তু এবার কি হলো, একটা মেয়ে পেলো 86 আর একটা ছেলে পেলো 88। এবার কিন্তু মেয়েটা এখানে ঢুকতে পারছে না, ছেলেটা চলে যাচ্ছে। মেয়েটা তখন তারপরের নম্বর যত আসবে সেই অনুযায়ী 86 পর্যন্ত যদি নামে তাহলে যাবে, না হলে যাবে না। তাহলে মেয়েদের জন্য কিন্তু 1/3 যে রিজার্ভেশনটা রয়েছে সেই রিজার্ভেশনটা আমাদের মেনে নিতে হচ্ছে। এরপরে দাগে কি আছে? রুরাল ওপেন সিটস আর অ্যালোকেটেড ব্লক ওয়াইজ অন দ্য বেসিস অফ রুরাল পপুলেশন অফ দ্য কনসার্নড ব্লক অ্যাজ পার এনবিএস সিলেকশন ক্রাইটেরিয়া। এইবার চলে আসছে ব্লকে। এই ব্লকের জায়গাটায় আমি যাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটায় যাওয়ার আগে এখানে ডিসএবিলিটিস রয়েছে যাদের মধ্যে, তাদের কি কি ডিসএবিলিটিস রয়েছে? হিয়ারিং রয়েছে, ব্লাইন্ডনেস রয়েছে, তারপরে হাড়ের প্রবলেম রয়েছে। এই টোটাল ব্লাইন্ড যারা রয়েছে বা যাদের ডিসএবিলিটি রয়েছে, লোকোমোশন ডিসএবিলিটি রয়েছে, এদের জন্য না একটা রিজার্ভেশন থাকে। প্রতি বছর আমরা রেজাল্ট আউটে দেখি 3 জন অথবা 4 জনকে এই কোটাতে নেওয়া হচ্ছে। এবার এইটার ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ আলাদা। এইখানে
কত পার্সেন্ট পর্যন্ত ডিসেবিলিটি থাকলে সে ডিসেবিলিটির কোটায় যেতে পারবে, এবং তার অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। এসসি, এসটি, ওবিসি, ওবিসি অবশ্যই সেন্ট্রাল লিস্টে না টাইটেল থাকতে হবে। তাহলে এই এসসি, এসটি, ওবিসি এই তিনটে ক্যাটাগরির অবশ্যই সার্টিফিকেট থাকতে পারে। এই 3 থেকে 4 জন যেটা ডিসেবিলিটি থাকে সেই ডিসেবল ক্যান্ডিডেটেরও সার্টিফিকেট থাকতে হবে। এই গেল আমাদের টোটাল কোটা। এইবার আমরা আসব ই অপশনটা, রুরাল ওপেন সিটস আর অ্যালোকেটেড ব্লক ওয়াইজ। এবার চলে যাব আমরা এই যে ব্লকের যে কথাটা বললাম, এই ব্লকের কথাটা এবার আমরা আসব। এবার দেখা যাক যে এই যে ব্লকের কথাটায় যে আমরা যাচ্ছি, এই ক্ষেত্রে একটা ব্লক থেকে কিভাবে 85 পেয়ে চান্স পেয়ে যাচ্ছে, আবার পাশাপাশি জেলার অন্য প্রান্তে একটা ছেলে 88% পেয়েও চান্স পাচ্ছে না কেন, এই জায়গাটা আমাদের এবার বুঝতে হবে। এবার দেখা যাচ্ছে একটা জেলাতে ব্লক আছে কতগুলো, আমি ধরে নিলাম ব্লক আছে, অ্যাভারেজ ধরলে 30 হয়, কখনো বেশি হয় কখনো কম হয়, 30টা ব্লক রয়েছে। এবার এই 30টা ব্লকের মধ্যে কোনো একটা ব্লকে 85% হায়েস্ট নম্বর উঠেছে, কোনো একটা ব্লকে 88% হায়েস্ট নম্বর উঠেছে, কোনো একটা ব্লকে 90% হায়েস্ট নম্বর উঠেছে, কোনো একটা ব্লকে 95% হায়েস্ট নম্বর উঠেছে, কোনো একটা ব্লকে 100% হায়েস্ট নম্বর উঠেছে, বা আমি 99 ধরে নিচ্ছি, 99% হায়েস্ট নাম্বার উঠেছে। এবার কথা হচ্ছে যে তাহলে এই 99% একটা ব্লক থেকে 100 জন পেয়ে গেছে, 100 জন পেয়ে গেছে। আর এই 100 জনই কিন্তু জেনারেল কাস্ট, তাহলে কি এরা চান্স পাবে? না, এদেরকে 100 জনকে নেওয়া হবে না। এই 100 জন কোনো একটা ব্লক থেকে 99 পেয়েছে, এদের সবাই এসসি, তাহলে কি এদের 100 জনকে নেওয়া হবে? না, নেওয়া হবে না, কারণ এই যে সংরক্ষণের যে ব্যাপারটা রয়েছে, এই সংরক্ষণের ব্যাপারের জন্য এরা যাবে না। এবার এসসি না হয়ে এরা কি হলো? ওবিসি হলো। তাহলে কি এদের সবাইকে নেওয়া হবে? 199% পেয়েছে, সারা জেলাতে আর কেউ এত নম্বর পায়নি, তাও এদের নেওয়া হবে না। এদের কোটা অনুযায়ী এদেরকে নেওয়া হবে। এবার কি এদের কোটা অনুযায়ী যে 27% রিজার্ভেশন রয়েছে, এই একটা ব্লক থেকেই এদেরকে নিয়ে নেওয়া হবে? না, তাও নেওয়া হবে না। তাহলে এইবার বিষয়টা জটিলতা সৃষ্টি করছে যে আমার পাশ একটা পরিচিত মেয়ে, সে 85% পেয়ে চান্স পেয়ে গেছে, একটা মেয়ে। ওই ব্লকেই আর একটা ছেলে, সে 85% পেয়ে চান্স পায়নি। এটা বুঝতে পারছেন, মেয়েদের রিজার্ভেশন ছিল তাই চান্স পেয়েছে, ছেলেটা রিজার্ভেশন ছিল না তাই চান্স পায়নি। আর একটা ব্লকে 88 পেয়েছে একটা মেয়ে অথবা একটা ছেলে, তারপরেও কিন্তু তার চান্স হয়নি। কেন? না মানে ধরুন এখানে 88 পেয়েও চান্স হয়নি, তার মানে 99, 89। 88 পেয়ে এই ব্লক থেকে চান্স পায়নি, 89 পেয়ে অন্যরা চান্স পেয়েছে। তাহলে এখানে 85 পেয়ে চান্স হলো, এখানে হলো না কেন? এই যে এই ব্লক থেকেও নিতে হবে, এই ব্লক থেকেও নিতে হবে, এই ব্লক থেকেই তো সবাইকে নেবে না, বা এই যে 99 পেয়েছে এই ব্লক থেকেও তো সবাইকে নেবে না, সবাইকে তো নেওয়া সম্ভব হবে না। এবার একটা জেলাতে দেখা যাচ্ছে 30টা ব্লক রয়েছে। এবার নবোদয় বিদ্যালয় সমিতির উদ্দেশ্য কি? এই হচ্ছে আমাদের জেলা, এই জেলার 360 ডিগ্রিতে আসেন, এখান থেকে সব ব্লকগুলো, এখানে ব্লকগুলোর কথা বলছি, প্রতিটা ব্লক থেকে উঠে আসা মেরিটোরিয়াস স্টুডেন্টগুলোকেই তো আমার নবোদয় স্কুলের আওতায় আনতে হবে। তাহলে এই ব্লকে 85% পেয়েছে আর এই ব্লকে 99% পেয়েছে সবাই। তাহলে এইবার আমার কথা হচ্ছে যে এই ব্লক থেকে 99% পেয়েছে 100 জন, আর এখান থেকে 85% পেয়েছে 10 জন। তাহলে 100 জন তো এখান থেকেই পূর্ণ হয়ে গেল, আর জেলার কোনো জায়গায় দরকার নেই, এখানে আর কোনো জায়গায় কাউকে নেওয়া যাবে না। কারণ মেরিট লিস্টের পর পর যদি নিচে নামা হয়, তাহলে এই 100 জনের মধ্যে থেকেই তো আমার 80 জনকে নিতে হবে। কিন্তু সেটা তো বলেনি, বলেছে ব্লক ওয়াইজ কোটা ওয়াইজ সবাইকে নিতে হবে। তাহলে আমার দেখতে হবে যে এই ব্লকের থেকে অ্যাটলিস্ট একজনকে তো আমার নিতেই হবে। এই যদি কাট অফ নাম্বারের উপরে থাকে, কত 70-র উপরে উঠলেই কাট অফ নম্বরের উপরে উঠে গেল, সে ক্যাটাগরি যাই হোক না কেন। এবার দেখা গেল এসটি অধ্যুষিত এরিয়া, সেই এরিয়াতে 60, সেখানে 59 হচ্ছে, 59 দিয়ে দিল হচ্ছে কাট অফ নম্বর,
তাহলে সে পেলো 65। এবার এই 65 ওই ব্লকে আর কেউ পায়নি, এই ব্লকে 65%-এর বেশি কেউ পায়নি, একজন পেয়েছে। তাহলে তো ওই একজনকে তো আমার নিতে হবে, এই ব্লক থেকে তো নিতে হবে আমাকে। একেবারেই নেব না, কাট অফ নম্বরের উপরে পেলেও নেব না, সেরকম তো ব্যাপার নয়। এখান থেকে তো একজনকে নিতে হবে। এবার এই ব্লক থেকেও নিতে হবে, এই ব্লক থেকে নিতে হবে। এইটা 89% পেয়েছে, এখান থেকে 90% পেয়েছে, এখান থেকে 92% পেয়েছে, এখান থেকে 93% পেয়েছে, 97% পেয়েছে, এখান থেকে 94% পেয়েছে, এখান থেকে এখান থেকে আমি ধরলাম 80% পেয়েছে। এবার এই আমার তো পুরো জেলা এখানে পেয়েছে 81% পেয়েছে। এবার পুরো জেলা থেকে নিতে হবে। এবার বিষয় হচ্ছে এই জেলা থেকে 100% পেয়েছে বা 99% পেয়েছে প্রচুর স্টুডেন্ট। তো গত বছর এখান থেকে কেমন স্টুডেন্ট নিয়েছিলাম? গত বছর 7 জন নিয়েছিলাম, আর এখান থেকে একজন নিয়েছিলাম। তো এই বছরও যদি এরকম হয়, কোনো জায়গাতেই ফুলফিল করতে পারছে না এই জেলাতে, আবার এই ব্লকে 99%, 100 জন পেয়ে গেছে, তো এখানে তখন 7 জনকে তো নেওয়া যেতেই পারে। এইখানের থেকে তো একজন যাবেই, এখান 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 থেকে তো একজন যাবেই। এই সব জায়গা থেকে তো মিনিমাম একজন একজন করে যেতেই হবে। আবার এখানে কি তাহলে মানে 50 জন নিয়ে নেবে? কখনোই সম্ভব না। এই ব্লক থেকে 7 জন 8 জন ম্যাক্সিমাম নিতে পারে। এর পরে গিয়ে এই 7 8 জন, 60 জন বা 8 জন বাদ দিয়ে এখান থেকে তখন একজনের জায়গায় 2 জন হলো, এখানে 3 জন হলো, এখানে 4 জন হলো, এখানে 3 জন হলো, এখানে 4 জন হলো, এখানে 2 জন নিয়ে নিল, এখান থেকে একজন নিয়ে নিল, এখান থেকে 4 জনকে নিয়ে নিল। এইবার দেখ কথা হচ্ছে যে এইখান থেকে কেন 3 জনকে নিচ্ছে বা এখান থেকে কেন 2 জনকে নিচ্ছে। এবার দেখা যাচ্ছে যে এই যে 97% পাওয়া যে ক্যান্ডিডেট গুলো, তাদের মধ্যে কোটা নেই, সব জেনারেল। তাহলে কি বেশি নিতে পারবো? আমার অন্য জায়গা থেকে তো কোটার মধ্যে চলে যাচ্ছে। তাহলে এইদিকে এইখানে জেনারেল 97% নম্বর পেয়ে বসে আছে অনেকে, 30 জন পেয়ে বসে আছে। তারপরেও আমি মাত্র 3 জনকে কেন নিচ্ছি বা 2 জনকে কেন নিচ্ছি? কারণ দেখা যাচ্ছে গত বছর এখান থেকে 8 জন চান্স পেয়ে গেছিল, এবারও তারা মেরিট লিস্টে আছে, কিন্তু এই 96% পাওয়া এখানে গত বছর মাত্র একজন গেছিল। তাহলে এবছর তো এদেরকে একটা সুযোগ দিয়ে এখানে 5 জন বা 6 জন তো নিতেই হবে। যদি এরকম হতো এখানে পায়নি কেউ এই ব্লক থেকে, গত বছর একজন গেছিল, এবারও একজন, আমি ধরে নিলাম এই ব্লকটার কথা বলছি, এই ব্লকটা গত বছর একজন গেছিল 65 পেয়ে, এবছর সেখানে 66 পেয়েছে 2 জন, 67 পেয়েছে 2 জন। তাহলে এই যে 67 পাওয়া 2 জন বা 66 পাওয়া 2 জন, তাদের 2 জনকে তো নিয়ে নেওয়াই যেতে পারে। কারণ গত বছর একজন গেছিল, এবার তো মিনিমাম 2 জন তারা কোয়ালিফাই করেছে, তাহলে তাদেরকে নেওয়া হোক। এই 2 জনকে নিতে গেলে, এই 2 জনকে নিতে গেলে এখান থেকে 20 জনের জায়গায় একজন কমে গেল, এখান থেকে 20 জনের জায়গায় হয়তো একজন কমে গেল, এখান থেকে 20 জনের জায়গায় হয়তো একজন কমে গেল। কারণ এখানে গত বছর 8 জন ছিল, তাহলে এবছর আমি এখান থেকে 5 জনকে নিয়ে নিলাম। অথবা এখানে গত বছর আমি 8 জন নিয়েছিলাম, তাহলে এই বছর এখানে আট 5 জনকে না নিয়ে 4 জনকে নিয়ে নিচ্ছি, কারণ এইখানে আবার বেড়ে গেছে, এখানে বেড়ে গেছে। তাহলে এই যে যে বিষয়টা গেল, এই বিষয়টা ব্লকের যে বিষয়টা আসলো, এই বিষয়টার পরে আমরা সহজে, আপনাদের কাছে অনেকটা জটিল লাগছে এই জায়গাটা, সহজ কথায় ব্লক, এই ব্লক কথাটাকে বুঝুন আর সহজ ভাষাতে বুঝুন। এই জায়গাতে সব ব্লক থেকে যদি কাট অফ নাম্বারের উপরে থাকে, সব ব্লক থেকে আমাকে ক্যান্ডিডেট নিতে হবে। আর কি, গত বছর, গত বছর বা তার আগের বছর বা গত বছরগুলো, গত বছরগুলোর যে রেকর্ড, যে রেকর্ড আছে, সেই রেকর্ডগুলোকে লক্ষ্য করতে হবে। পরপর 3টে বছর 8 জন করে পেয়ে গেছে, তাহলে এবার যে ব্লক থেকে কম নেওয়া হয়েছিল সেখান থেকে একটু দেখতে হবে, তারপরে যাবে আবার মানে কোটা। তাহলে আমার সকল ব্লক, সকল ব্লক থেকে আমাকে যেহেতু ক্যান্ডিডেটকে নিতেই হবে, সেহেতু একটা ব্লকে 85% চান্স হয়ে যাবে, আর একটা ব্লকে দেখা যাবে 90% চান্স হলো না। এইবার
এইটা গেল ব্লকের গত বছরগুলোর রেকর্ড অনুযায়ী। আবার এইরকমও হতে পারে যে এই ব্লকটা আর এই ব্লকটা, এখানে 98 পেয়েছে কতজন, 40 জন, আর এখানে 97 পেয়েছে 30 জন। তাহলে এই 30 জনের মধ্যে থেকে সবাই চান্স পাবে না, 6 থেকে 7 জন চান্স পাবে। আবার এই 40 জনের মধ্যে 98 পাওয়া সত্ত্বেও 6 থেকে 7 জন বা 8 জন চান্স পাবে। অর্থাৎ 98 পেয়েও চান্স না হবার কারণ কি, এই ব্লকে প্রচুর স্টুডেন্ট চান্স পাওয়ার মতো রয়েছে। আরো একটা সহজ ভাষায় বিষয়টা বলি, যে একটা ব্লকে 98% নম্বর পেয়েছে 30 জন, আর 99% নম্বর পেয়েছে 40 জন। তাহলে এই তো 40 আর 30 70 জন হয়ে গেল। এইখানে কিন্তু এই 93%, যদি কোনো কোটার মধ্যে সে না পড়ে, তাহলে 99% নম্বর পাওয়া স্টুডেন্টের 40 জনের থেকে 4 জন, 5 জন বা 6 জন বা 7 জন তারা চান্স পাবে। ওই একই ব্লকে 98% পেয়েও সে চান্স পাবে না, যেখানে 85% পেয়ে অন্য একটা ব্লক থেকে অন্য একজন চান্স পেয়ে যাবে। অর্থাৎ আমাদের কাছে বিষয়টা, সিলেকশন পদ্ধতিটা সম্পূর্ণ পরিষ্কার, সম্পূর্ণ পরিষ্কার নয়। এটা শুধুমাত্র এনভিএস, নবোদয় বিদ্যালয় সমিতি, তারা তাদের একটা নিজস্ব সিলেকশন পদ্ধতি রয়েছে, সেখান থেকেই তারা এটা সিলেক্ট করবে। অনেকে কমেন্ট করছেন যে নম্বর কত পেলো সেটা দেখায় না, এইখানে তারা দুর্নীতি করছে। না, এটা কোনো দুর্নীতি না। পরীক্ষায় বসানোর আগে আপনি এই তাদের ক্রাইটেরিয়াগুলো দেখে নিয়েই আপনি রাজি হয়েছিলেন, তাই আপনি পরীক্ষায় বসিয়েছিলেন। এবার তারা নেবে কি নেবে না, কততে নামবে কততে নামবে না, এ বিষয়ে আপনার আমার কারোর কথা বলার অধিকার নেই, কারণ পরীক্ষার আগে তারা বলে দিয়েছে, তা সেটা জেনেই আপনি কিন্তু রাজি হয়েছিলেন পরীক্ষায় বসানোর জন্য। এইবার কথা হচ্ছে যে 85 যারা পেয়েছো এবং 99 যারা পেয়েছো, এরা সবাই আশা রাখো, আশা রাখো। একটু পরে আবার বলবে না স্যার আমার কি হবে, আমার কি হবে। আশা রাখো, আশা রাখো, হয়ে যেতে পারে। এবার কথা হচ্ছে যে সবাই আশা যখন রাখছো, স্কুলে যদি তুমি যাও, নবোদয় স্কুলে যদি যাও, তাহলে তোমাকে অবশ্যই ইংলিশ ভালো করে শিখে যেতে হবে। তা না হলে তোমার কান্না, চোখের জল এবং না পারা, না পারার যন্ত্রণা, না পারার যন্ত্রণা, এই দুটো থেকে তোমাকে অনেক পিছিয়ে পড়তে হবে অন্যদের তুলনায়। ইংলিশ ভালো করে শিখে যেতে হবে। তার জন্য আমাদের ইংলিশ কোর্স বুকিং চলছে। ফেব্রুয়ারির ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমরা সেটা শুরু করে দেব। এখন কিন্তু ডেমো ক্লাস চলছে। অবশ্যই অবশ্যই করে 9932224569 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জেনে নিন যে মানে কোর্স করার পদ্ধতিটা কেমন, কোর্স বুকিং করার পদ্ধতি কেমন। আর এই ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে, সেখানে আমি অবশ্যই করে লিংক দিয়ে দিচ্ছি আমাদের একটা গ্রুপের। ওই গ্রুপে যুক্ত থাকলে সেখানেও কিন্তু ডেমো পেয়ে যাবেন, সবাই ডেমো পেয়ে যাবেন। তাহলে আমি আশা করছি যে এইবার কাট অফ নম্বর কত আছে, এবং আমার মেয়ে 10টা ভুল করেছে, 8টা ভুল করেছে, ওর কি চান্স হবে, আমি অমুক ব্লক থেকে অমুক জেলা থেকে বলছি, এই কথাগুলো না বলে আপনি একটা জিনিস মাথায় রাখেন, 85-র বেশি, 85-র বেশি যদি থাকে, তাহলে আপনি আশা রাখেন, আশা রাখবেন যে আপনার সন্তান চান্স পেতেও পারে। তারপরে যদি না পায়, তাহলে মনে রাখবেন যে ওই ব্লকের থেকে আপনার সন্তানের থেকে বেশি, অথবা ওই ব্লকে আপনার সন্তানের সমতুল্য অন্যরা কোটার জন্য চান্স পেয়ে যেতে পারে। চান্স হোক আর না হোক, ইংরেজিটা ভালো করে শিখে রাখলে সেটা নর্মাল মাধ্যমিক বা 12 পর্যন্ত তার কিন্তু ইংরেজি অনেক সহজ হয়ে যাবে। পরবর্তী লাইফেও সে ইংলিশ ভালো শিখতে পারবে। তাহলে আপনাদের সবার জন্য শুভকামনা রইল। এর পরবর্তীতে প্রশ্ন শুরু হবে, রেজাল্ট কবে দেবে, রেজাল্ট কবে দেবে। রেজাল্ট ধরে নেন 2.5 মাস, 2.5 মাস মতন সময় লাগে, কখনো 3 মাস, কখনো 4 মাস, কখনো 5 মাস, সময় লাগলেও লাগতে পারে, আই ডোন্ট নো। তাহলে আশাবাদী থাকুন এবং সন্তানকে ইংরাজিটা ভালো করে শেখান। পারলে অনেকে ক্লাস 6-এ বেঙ্গলি মিডিয়ামের পড়াশোনাও করাতে শুরু করে দিন, কারণ চান্স না হলে তখন কিন্তু নিজের স্কুলে গিয়ে পিছিয়ে পড়বে।
তাহলে আজকের মতো আমি শেষ করছি, আশা করছি আপনারা সবাই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। নমস্কার।